গল্পটা দাদুর কাছ থেকে শোনা। গল্পটা সত্য না মিথ্যা তা যাচাই করা সম্ভব নয়। দাদু মারা গেছেন বছর ৫ হয়ে গেল। কি যে নৌকাতে ঘটনাটা ঘটেছিল তাতে দাদুও ছিলেন। গল্পটা আজ থেকে বছর ২০ আগের। এখন তো মানুষ ছুটি পেলে গ্রামে আসতেই চায় না, কিন্তু তখন বিষয়টা ছিল উল্টো। গরমে বা শীতের ছুটিতে গ্রামে ছুটে আসতো শহরের মানুষ। বাচ্চাগুলো ছুটে বেড়াতো এখানে ওখানে, কোনো বিরাম নেই। পানিতে কলা গাছের ভেলা বানিয়ে তাতে চড়া, বড়শি দিয়ে মাছ ধরা, ফড়িং ধরা, ঘুড়ি উড়ানো, সাঁতার কাটা ইত্যাদি করে বেড়াতো। যুবক বয়সী ছেলেরা ক্রিকেট, ফুটবল, কাবাডি খেলতো। এই সময় গ্রামে গ্রামে যাত্রাপালা হতো। ছোটদের যাবার অনুমতি ছিল না। যুবকরা কি করে তোয়াক্কা করে বলুন? ৪ বন্ধু ঠিক করলো তারা যাত্রাপালা দেখতে যাবে। বলে রাখি, যাত্রাপালা শীতের মৌসুমে হয়ে থাকে। পাশের গ্রামে হাই স্কুলের মাঠে হবে যাত্রা। শুরু হবে রাত ১০টায়। যেতে হবে নৌকায়। তারা ঠিক করলো রাত ৮টার মধ্যে সব গুছিয়ে ঘাটপাড়ে একত্রিত হবে তারা। ওহ, ওদের নাম বলা হয়নি। নাম যদিও গুরুত্বপূর্ণ নয় তেমন, তবে একজনের কথা বলতেই হয়। আজিজ, সাহসী ছেলে, ভূতে প্রেতে ভয় নেই। বাকিরা সবগুলো ভিতর ডিম। ঘাটপাড়ে সবাই চলে আসার পর তারা নৌকায় চড়ে রওনা দিল। আজিজ বারবারই বলছিল নৌকা ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা, কারণ সে সাঁতার জানে না। পানিতে তার বড্ড ভয়। কিছুক্ষণের মধ্যেই গানে কবিতায় সব ভয় দূরে কোথাও চলে গেল। তারা যাত্রা দেখে ফিরতে ফিরতে রাত ২টো বেজে গেল। খেয়ালই ছিল না ওদের। ফেরার জন্য ঘাটপাড়ে এসে দেখা গেল কোনো নৌকা নেই। কি করা যায় ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায়। ঠান্ডায় আর কতক্ষণ বসে থাকা যায়? মনে হয় যেন জমে যাচ্ছে শরীর। ঘাটপাড়ে তারা ৪ জন ছাড়া আর কোনো জনপ্রাণী নেই। হঠাৎ উঁচে শোনা গেল একটা দল ঘাটপাড়ের দিকে আসছে। তাদের সাথে একটা লাশ, কাফনে মোড়া। তাদের গ্রামেরই যাবে শুনে তারা হাঁফ ছেড়ে বাঁচল। খাটিয়াটা নামিয়ে রেখে বেশ কয়েকজন ওপাশে এপাশে ছুটল। একজন মাঝিকে ঘুম ভাঙিয়ে নিয়ে এলো। সবাই নৌকায় চেপে বসল। নৌকা ছেড়ে দিয়েছে এমন সময় দূর থেকে ভাঙা ভাঙা কণ্ঠের একটা আকুতি শোনা গেল। কে যেন চেঁচিয়ে বলছে, আমাকে নিয়ে যাও। নৌকার লোকদের মধ্যে একটা গুঞ্জন শুরু হলো। কেউ কেউ ওকে উঠতে দিতে নারাজ। কারণ হলো রাতের এমন সময়ে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শোনা যায়। আবার কেউ কেউ বলছে উঠিয়ে নিতে হবে, হয়তো মৃত্যুর আত্মীয় স্বজন এত রাতে ছুটে এসেছে, উঠিয়ে নাও। কুজো করে লোকটা মুখটা ঢেকে রেখেছে, চাদরে শরীর মোড়া। এই চাদরে শীত মানার কথা নয়। হেঁচড়ে হেঁচড়ে সে নৌকায় উঠে পড়ল। লোকটা ওঠা মাত্র মনে হলো যেন নৌকাটা বেশ খানিকটা দেবে গেল, যেন খুব ভারী কিছু উঠল। লোকটা লাশের পায়ের কাছে হাঁটুতে মাথা গুজে বসল। অদ্ভুতভাবে কাশছে একটু পর। নৌকাটা চালাতে মাঝিকে বেশ বেগ পেতে হচ্ছে। প্রায় মাঝ নদীতে পৌঁছে গেছে ওরা। একটু পরপর চপচপ শব্দ হচ্ছে, কিছু একটা খাবার শব্দ। এটা শুনে সবাই এপাশ ওপাশ দেখছে। হঠাৎ দেখা গেল ওজন লোকটা লাশের কাফন ছিঁড়ে পায়ের মাংসে দাঁত বসিয়ে দিয়েছে। সে মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখা মাত্র সবাই নৌকা থেকে জলে ঝাঁপিয়ে পড়তে লাগলো। জল বেশ গভীর, তারপরেও আবার ঠান্ডা। আজিজ দোটানায় পড়ল। তার জলেও ভয়, নৌকাতেও ভয়। সে জ্ঞান হারিয়ে পড়ে গেল। তার বন্ধুরা তাকে রেখেই জলে ঝাঁপ দিয়েছে। নিজে বাঁচলে বাপের নাম।
লোকজন সাঁতরে পারে ওঠে, যে যে যেদিকে পারে ছুটে পালায়। গ্রামের লোককে ডেকে তোলে। ফজরের আজান হবার আগে কেউ নৌকার কাছে যাবার সাহস পায় না। আজিজকে খুঁজতে বের হয় সবাই। বেশ সময় নিয়ে খোঁজা হয়, কিন্তু তাকে পাওয়া যায় না। বুঝবাড়ির মতো যেন উধাও হয়ে গেছে। কোনো পায়ের ছাপও নেই কোথাও। বেশ কজন নদীতে ডুব দিয়েও খুঁজে দেখল, ফলাফল শূন্য। ভোরবেলা দেখা গেল লাশটা নৌকাতেই পড়ে রয়েছে। শরীর থেকে খাবলা খাবলা মাংস তুলে নেওয়া, রক্ত মাংসের টুকরা ছড়িয়ে ছিটিয়ে আছে। নৌকাটা কোনো এক অশুভ শক্তি বলে ভেসে গেছে বেশ কিছু দূরে, কাশফুলের ঝোপের পাশে। সেই কুঁজো লোকটা নাকি পিশাচই হয়তো তুলে নিয়ে গেছে আজিজকে। এখনও অনেক রাতে যারা সেই ঘাট পারে হয়ে আসে, তারা দূর থেকে ডাক শুনতে পায়, আমাদেরকে নিয়ে যাও। চাদরে মোড়া সেই কুঁজো লোকটার অবয়ব দেখা যায়, হেঁচড়ে হেঁচড়ে এগিয়ে আসছে। সাথে দেখা যায় 15 থেকে 16 বছরের একটা যুবকের অবয়ব। তার শরীরেও একটা চাদর জড়ানো। ছেলেটার অবয়ব হুবহু আজিজের মতো। ঘটনা 3। মসজিদ থেকে ভেসে আসা ফজরের আজানের শব্দে জরিনার ঘুম ভাঙল। পাশে জরিনার স্বামী বেঘুরে ঘুমাচ্ছে। স্বামীর নাম মতি। মাত্র 2 দিন হলো মতির সঙ্গে জরিনার বিয়ে হয়েছে। মতি আত্মীয় পরিজনহীন একা মানুষ। কয়েক বছর আগে এক রাতে হঠাৎ আসা বানের পানি মতির বৃদ্ধা মা আর একমাত্র ছোট বোনকে ভাসিয়ে নিয়ে যায়। মতি কোনো ক্রমে ঘরের চালে উঠে বেঁচে যায়। সেই থেকে 2 দিন আগ পর্যন্ত মতি একাই ছিল। জরিনার গায়ের রং কালো, একেবারে পাতিলের তলার মতো কালো। তবে মুখের আদল খুব একটা খারাপ না। টানা টানা চোখ, প্রশান্ত কপাল, চিকন ভুরু, উঁচু নাক, পাতলা ঠোঁট, ছোট্ট চিবুক, মাথা ভর্তি দ্বিগল কালো চুল। গায়ের রং কালো বলে বিয়ে হচ্ছিল না। একটার পর একটা সম্বন্ধ এসে ফিরে যাচ্ছিল। জরিনার বাবা আশপাশের বিভিন্ন হাটে নারকেল সুপারি বিক্রি করেন। যেদিন যে হাট বসে সেখানেই গিয়ে তিনি নারকেল সুপারির পসরা সাজিয়ে বসেন। চন্দা নদীর পাশে রহমতগঞ্জ বাজার। বাজারের সামনে বিশাল খোলা মাঠে প্রতি শুক্রবার হাট বসে। এখানেই একটা চা পান সিগারেটের দোকান আছে মতির। সেখান থেকেই মতির সঙ্গে জরিনার বাবার পরিচয় হয়। প্রথম পরিচয়ই মতিকে জরিনার বাবার খুব মনে ধরে। যেমন নম্র ভদ্র, তেমন বিনয়ী, মৃদুভাষী। বাড়িতে ভালো কিছু রান্না হলে খেতে ডাকেন। বেটা ছেলে মানুষ, কি রান্না করে খায় কে জানে। অল্প কয়েকদিনেই পরিচয়ের তাদের ভালো সম্পর্কে গড়ে ওঠে। মতিকে বিয়ের বিষয়টা জানিয়ে দেন সুযোগ বুঝে। মতির মত আছে বোঝা যায়। অবশেষে দিনক্ষণ ঠিক হয়। ছোট্ট করে আয়োজন করেন। গরিব মানুষ হলেও খারাপ আয়োজন নয়। বেশ কিছু খাবার আইটেম করেছেন। ইমাম সাহেবকে ডাকা হলো বিয়ে পড়ানোর জন্য। রাত বাড়তে থাকে, মতির আসার নাম নেই। জরিনার বাবার ভুরু কুঞ্চিত হতে শুরু করে। বাইরে আবার তুমুল বৃষ্টি হচ্ছে, থামার নামও নিচ্ছে না। ইমাম সাহেব ক্ষুধায় কাতর হয়ে পড়েছেন। তিনি বয়ান শুনিয়ে খাবার দিতে বললেন, বুজলা আলী আহমদ, জন্ম মৃত্যু বিবাহ এই 3 আল্লাহর হাতে। আমাদের হাত তাতে কিছুই করার নেই। তোমার মেয়ের লগে যদি মতির বিবাহ লেখাই হয়ে থাকে, তাইলে আজ না হোক আরেকদিন ঠিকই বিবাহ হইবে। আর যদি লেখা না থাকে, তাইলে শত চেষ্টায়ও কাম হইবে না। আলী আহমদ বলে মাথা নাড়লেন। ছেলেটার আবার বিপদ আপদ হইল কি না কে জানে।
এমন রাতে চন্দ্রা নদী ভীষণ অশান্ত হয়ে ওঠে। আল্লাহ না করে নদী পার হয়ে আসতে কোনো দুর্ঘটনা ঘটল নাকি। ইমাম সাহেব খাবার আনার তাড়া দেন। অগত্যা ইমাম সাহেবকে খেতে দেয়া হলো। তিনিও সাথে বসেন। তা না হলে খারাপ দেখায়। ইমাম সাহেব প্রগ্রাসে গিলতে থাকেন। তার গলা দিয়ে ভাত নামে না। তিনি খানিক পাতের ভাত দিয়ে নিয়ে নাড়াচাড়া করে উঠে পড়েন। যদিও আয়োজন খুব ভালোই ছিল। মতি মিষ্টি নিয়ে আসার কথা ছিল। আসলে একটা করে মিষ্টিও থাকতো। এখনও মতির দেখা নেই। ইমাম সাহেব একাই ২-৩ জনের খানা সাবার করে ফেললেন। ইমাম সাহেব খাওয়া শেষে আয়েশি গলায় বললেন, রান্না জব্বর হইছে। অনেকদিন এমন ভালো রান্না খাই নাই। ঘড়ির কাঁটা ১১টা ছেড়ে ১২টা ছুঁতে যাচ্ছে। মতির দেখা নেই। ঝড় বৃষ্টি থামারও কোনো লক্ষ্য নেই। খাওয়া দাওয়া শেষ করে ইমাম সাহেব পান মুখে দিয়ে চেহারায় পরিতৃপ্তির ভাব নিয়ে বলেন, একটা পাতলা কাঁথা এনে দেন, শুয়ে পড়ি। খুবই ঘুম আইতেছে। ঝড় বৃষ্টি তো থামল না। মসজিদে ফিরি কেমনে? জরিনার বাবা পাতলা কাঁথা এনে দেন। ইমাম সাহেব বসার ঘরের চৌকিতে পাতলা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েন। জরিনার বাবা বসার ঘরের চেয়ারে ভরাক্রান্ত মুখে জিম মেরে বসে থাকেন। মাঝে মাঝে বিষাদ ভরা দীর্ঘশ্বাস ছাড়তে থাকেন। ঘরের ভিতরে শোনা যায় জরিনার মা এবং জরিনার গুনগুন করে করুণ কান্নার শব্দ। এসব কিছুই ইমাম সাহেবের স্পর্শ করে না। অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েন। নাক ডাকতে শুরু করে। রাত ১টার দিকে ঝড় বৃষ্টির শব্দ ছাপিয়ে বাইরে শোনা যায় মতির গলার আওয়াজ। প্রথমে জরিনার বাবা চমকে ওঠেন। পরক্ষণে মতি এসেছে বুঝতে পেরে তার চোখ আনন্দে চকচক করতে থাকে। ছুটে গিয়ে দরজা খুললেন। দরজার সামনে মতি দাঁড়ানো, ভিজে কাক হয়ে গেছে। চেহারায় থমথমে ভাব, যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। জরিনার বাবা মতিকে জড়িয়ে ধরেন। গভীর ঘুম থেকে ইমাম সাহেবকে জাগিয়ে সেই রাতেই মতির আর জরিনার বিয়ে পড়ানো হয়। ইমাম সাহেব ঘুম জড়ানো ডুলুডুলু চোখে কোনো ক্রমে বিয়েটা পড়িয়ে আবার কাঁথা নিয়ে শুয়ে পড়েন। পূর্বের আকাশ কিছুটা ফর্সা হয়ে উঠেছে। জরিনা ঘুমন্ত স্বামীকে রেখে নদীর দিকে যাচ্ছে গোসল করার জন্য। মতিদের গ্রামে পানির একমাত্র উৎস চন্দ্রা নদী। সবাই এই নদীর পানি নাওয়া, খাওয়া, রান্নাসহ যাবতীয় কাজে ব্যবহার করে। মতির বাড়ি থেকে পূব দিকে ২০-২৫ মিনিট এগোলেই নদী। জরিনা এই গ্রামের নতুন বউ। তাই সে গ্রামের অন্যান্য লোকজনের জেগে ওঠার আগে নদী থেকে গোসল সেরে আসতে চায়। গত দুদিনও এমনটাই করেছে। নতুন বউয়ের শরম লজ্জার একটা ব্যাপার আছে। পৌঁছেই সঙ্গে নিয়ে যাওয়া শুকনো কাপড়গুলো উপরে রেখে নদীতে নেমে পড়ল। বুক সমান পানিতে দাঁড়িয়ে পরপর ২-৩টা ডুব দিল। হঠাৎ তার থেকে ১০-১৫ হাত দূরে নদীর তীর ঘেঁষে জন্মানো নলখাগড়া কচুরিপানার ভিতর চোখ আটকে গেল ওর। সেখানে সাবেকি আমলের কালো রঙের আবলুস কাঠের একটা ভাসমান বাক্স আটকে রয়েছে। বাক্সটা বড়সড়, ট্রাঙ্কের চেয়েও অনেক বড়। পুরানো কোনো সিন্দুক হবার সম্ভাবনাই বেশি। কোথাও থেকে বেশে বেশে এসে বোধহয় এখানে আটকেছে। জরিনার মনে কৌতূহল জাগলো, কি আছে ওই বাক্সের ভিতরে? যদি সত্যি সিন্দুক হয়ে থাকে তাহলে তো ওটার ভিতরে দামি কিছু থাকার কথা, সোনা দানা থাকতে পারে। জরিনা দোটানায় পড়ে গেল। একবারে ভাবে বাক্সটাকে উপরে উঠিয়ে খুলে দেখবে কি আছে ওটার ভিতরে। আবার ভাবে অত বড় বাক্স সে কি টেনে উপরে ওঠাতে পারবে? এছাড়া গ্রামের কেউ নতুন বউকে এমন অবস্থায় দেখে ফেললে কি ভাববে? বাক্সটার কাছে যাবে কি যাবে না ভাবতে ভাবতে একসময় জরিনা দেখতে পেল
পূর্বের আকাশে ভোরের কমলা রঙের ছোপ দেখে জরিনা বাক্স ওঠানোর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে তড়িঘড়ি গোসল সেরে বাড়ির পথ ধরল। বাড়ি ফিরে বাক্সটার কথা তার স্বামীকে বলবে। জরিনা বাড়ি ফিরে দেখল যে তার স্বামী বিছানায় নেই, বেরিয়ে গেছে হয়তো। গত দুদিনও এই একই ব্যাপার ঘটেছে। জরিনা নদী থেকে গোসল সেরে এসে দেখেছে মতি ঘরে নেই। বোধহয় মতি সকাল সকাল তার দোকানে খুলতে চলে যায়। চা পান সিগারেটের দোকান সকালই বোধহয় বেশি ভালো চলে, কারণ বেশিরভাগ লোকেরই সকালে চা খাওয়ার অভ্যাস, আর চায়ের সাথে দেদারসে পান সিগারেটও চলে। মতি দুপুরেও খেতে বাড়ি আসে না, ফেরে একেবারে রাতে। পরদিন জরিনার অবাক সীমা রইল না। একটা পুরো দিন চলে গেল, অথচ বাক্সটা গ্রামের অন্য কারো চোখে পড়ল না। সেও বাক্সটার কথা ভুলে গিয়েছিল। রাতে তার স্বামী বাড়ি ফেরার পর স্বামীকে জানাতে মোটেও খেয়াল ছিল না। বাক্সটা জরিনা নিজেই টেনে এনে খুলে দেখবে কি দেখবে না, এই দুটোনায় পড়ে ক্রমাগত ভাবতে ভাবতে সে গোসল সেরে ফেলল। গোসল সেরে উঠে দ্রুত পা ফেলে বাড়ি ফিরতে লাগলো, যাতে তার স্বামী বাড়ি থেকে বের হবার আগেই বাক্সটার কথা তাকে জানাতে পারে। জরিনা বাড়ি ফিরে দেখল গত 3 দিনের মতো আগেই তার স্বামী বেরিয়ে গেছে। পরদিন জরিনা রোজকার মতো ফজরের আজানের পর নদীতে গোসল করতে এলো। আজও পাড়ে দাঁড়িয়েই তার চোখ পড়ে সে পুরানো কালো কাঠের সিন্দুকের মতো ভাসমান বাক্সটার উপর। বাক্সটা আজও নদীর একই জায়গায় আটকে রয়েছে। ভাগ্য ভালো, 2 দিন কেটে গেছে, কারো চোখেই পড়েনি। জরিনার গত রাতেও বাক্সটার কথা তার স্বামীকে জানাতে খেয়াল ছিল না। আজ আর জরিনা কোনো ভুল করবে না। এখনই সে গিয়ে তার স্বামীকে ঘুম থেকে জাগিয়ে ডেকে আনবে। জরিনা ছুটতে ছুটতে বাড়ি ফিরে তার ঘুমন্ত স্বামীকে জাগিয়ে বাক্সটার কথা জানালো। এরপর সময় নষ্ট না করে স্বামীকে সঙ্গে নিয়ে আবার নদীর পাড়ে ফিরে এলো। ইশারায় স্বামীকে বাক্সটা দেখালো। মতিও বাক্সটা দেখার পর জরিনার মতো কৌতূহলী হয়ে উঠল। উত্তেজিত গলায় জরিনাকে বলল, নিশ্চয়ই পুরানো কোনো সিন্দুক, ভিতরে মনে হয় অনেক ধন রত্ন আছে। আমাকে ভাগ্যে আছে বইলা 2 দিনেও অন্য কারো চোখে পড়ে নাই। সূর্য উঠতে এখনো খানিক দেরি, তার উপর আকাশ মেঘে ছেয়ে আছে। মতি ইতিউতি চেয়ে ঝপ করে জলে নেমে পড়ল। সেই বাক্সটাকে টেনে টেনে পাড়ের দিকে আনতে লাগলো। বাক্সটা বেশ ভারী, টেনে আনতে তার ঘাম ছুটে গেল। এক পর্যায়ে মতি বাক্সটা নদী থেকে উপরে তুলে ফেলল। শেষ মুহূর্তেই জরিনাও মতির সঙ্গে হাত লাগালো। এবারে খোলার পালা। মতি হাঁপাতে হাঁপাতে বলল, তুমিই বাক্সটা খুলো, তোমার ভাগ্যেই তো এটারে পাইছি, তুমি না দেখলে তো অন্য কেউ পাইয়া যাইত। জরিনা বাক্সটা খুলতে লেগে পড়ল। বাক্সের উপরে ডালাটা হুড়কো দিয়ে আটকানো, তবে কোনো তালা ঝোলানো নেই। জরিনা অতি সহজে তুলে ডালাটা খুলে ফেলল। খুলতেই প্রচণ্ড মরা পচা দুর্গন্ধ ধুম করে ধাক্কা মারল জরিনার নাকে। বাক্সের ভিতরে একটা অর্ধগলিত লাশ। ভয়ার্ত গলায় একটা চিৎকার দিয়ে সে ছিটকে দূরে সরে গেল। এরপর ভয়ে বিস্ময়ে বোবা হয়ে গেল। তার ভয়ার্ত চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে। মুখ দিয়ে গঙ্গানির মতো এক জাতীয় শব্দ করতে করতে হ্যাচড়াতে হ্যাচড়াতে জরিনা আরও কিছুটা পিছু সরে গেল। জরিনার অবাক হওয়ার কারণ হলো অর্ধগলিত লাশটায় চেহারাটা তার স্বামীর মতো। তার স্বামী যেন একই সাথে বাক্সের ভিতরে লাশ হয়ে পড়ে রয়েছে, আবার জলজ্যান্ত তার পাশে দাঁড়ানো। ভয়ে আতঙ্কে জমে যাওয়া জরিনা কোনো ক্রমে মাথা তুলে তার পাশে দাঁড়ানো স্বামীর দিকে তাকালো।
তার স্বামী তার ভীত আতঙ্কিত চাহনি দেখে সমস্ত শরীর কাঁপিয়ে বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। গা শিউরানো বিকট হাসি। মেঘলা অন্ধকারচ্ছন্ন থমথমে পরিবেশে হাস্যরত সেই মুখটা দেখে জরিনা বুঝে গেল ওই মানুষটা তার স্বামী নয়। ওটা কোনো মানুষ হতেই পারে না, অন্য কিছু। এক পর্যায়ে জরিনা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। সেদিনের পর থেকে জরিনা সবার কাছে জরিনা পাগলি নামে পরিচিত। ঘটনা ৩। উত্তরখানে বড় একটা শ্মশান রয়েছে। ওখানেই আমার শৈশব কৈশোর কেটেছে। ভৌতিক অধিভৌতিক কত কিছু দেখেছি। কখনো বিশ্বাস করেছি, আবার কখনো স্রেফ হেসে উড়িয়ে দিয়েছি। প্রায় রাতেই আমাদের টিনের চালে ঢিল পড়ত, মনে হতো আদলা ইট পড়ছে। মাঝে মাঝে বাড়ির আশেপাশে ঝড় উঠত, কি বাতাস! মনে হয় যেন ঘরটাকে উড়িয়ে নিয়ে নিয়ে যাবে। ঘরের আশেপাশে হেঁটে বেড়াতো বাঘ সিংহ। গর্জন শুনে আমি ভয়ে কাঁপতাম। সকালবেলা এসব মনেই থাকতো না। শ্মশানের এ মাথা ও মাথা ছুটে বেড়াতাম। এসব ঘটনার পিছনে দায়ী ছিলেন আমার বাবা। বাবা প্রেত সাধনা করতেন, যেটাকে আপনারা ব্ল্যাক ম্যাজিক বলেন, ওটাই বলতে পারেন। আমি বাবার বেশ কেরামতি দেখেছি। বাবা খারাপ কিছু করছেন বা ভালো কিছু করছেন, তাতে আমার কিছু আসতো যেত না। আমি মুগ্ধ হয়ে দেখতাম। আশেপাশে গ্রামের মানুষ তাকে ঠাকুর বলতো। ঘোড়াগাড়িতে করে তাকে নিয়ে যেত নানা কাজে। আবার অনেকে বাড়ি বয়ে এসে গালাগাল করত। জাদুটোনা বানমারা এসবই করতেন বেশি। কে কি বলল না বলল তা নিয়ে মাথা ঘামাতেন না। তার ছোট্ট ঘরে তিনি সারাদিন এটা সেটা নিয়ে ব্যস্ত থাকতেন। ঘরে ঢোকার অনুমতি ছিল না আমার। আমি মাঝে মধ্যে বেড়ার ফটো দিয়ে দেখতাম তার কাজ কারবার। তার মধ্যে ভয়ডর ছিল না বললেই চলে। মাঝে মধ্যেই দূর কোথাও যেতেন কিছু সংগ্রহের জন্য। তখন আমি বাবার ওই ঘরে ঢুকতাম। ঢুকে দেখতাম কত আজব গুবি জিনিসে ঘর ভর্তি হয়ে আছে। মানুষসহ কিছু প্রাণীর হাড়, শ্মশানের ছাই, কাফনের কাপড়ের টুকরো, ফাঁসির দড়ি, মাথার খুলি, মোটা মোটা বইসহ আরও অনেক কিছু। ঘরটায় ঢুকলেই গা ছমছম করত। মনে হতো ঘরে আমি একা নই। কেন জানি অনুভূতিটা ভালো লাগতো আমার। একবার একটা মেয়ের কাটা মাথা নিয়ে এসেছিলেন। সে রাতে বাড়িতে থাকা দায় হয়ে উঠেছিল। আমি বেড়ে উঠছিলাম নিজের মতো, কিন্তু বাবার মতো হবার একটা ইচ্ছা মনের কোনো চাপা গড়েছিল। অসম্ভব কিছু করার ক্ষমতা কার না ভালো লাগে। একদিন সকালে দেখা গেল বাবা তার ঘরে মরে পড়ে আছেন। কে যেন তার মাথাটা টেনে ছিঁড়ে ফেলেছে। নৃশংস মৃত্যু। একটা তীব্র ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে রয়েছে। আমার মনে হলো এই ভয়ের উৎস হয়তো অন্য কোনো পৃথিবীতে। বাবার মতো সাহসী মানুষও এই ভয়ের কাছে হার মেনেছেন। বাবা মারা যাবার পর সেই ঘরের ভিতরেই আমার বেশিরভাগ সময় কাটতে লাগলো। আমি বইগুলো পড়তাম আর হালকা কিছু এক্সপেরিমেন্ট করতাম। ধীরে ধীরে ব্ল্যাক ম্যাজিক বিষয়টা আমাকে ভীষণ টানতে লাগলো। যেভাবেই হোক আমি শিখতে চাই। গুরুর খুঁজে ছুটে বেড়ালাম অনেক জায়গায়। কেউই আমাকে শেখাতে রাজি হলো না। একদিন এক সাধুর সাথে দেখা হলো। গায়ে শতচিহ্ন কাপড়, হাড় ঝিরঝিরে শরীর, কিন্তু তার চোখে অন্যরকম একটা দ্যুতি। আমি তাকে তার ইচ্ছার কথা জানানোর আগেই সে বলল, তুই পারবি না, তুই ভয় পাবি। আমি অনেক জোরাজুরি করলাম। তিনি বাধ্য হয়ে একসময় আশ্বাস দিলেন। আমার নিজের উপর বেশ আত্মবিশ্বাস ছিল যে আমি ভীতু নই। তার পাশে থেকে আমি প্রেত সাধনার বিভিন্ন বিষয়গুলো শিখতে থাকি।
উঁচু স্তরে যাবার জন্য কঠিন কঠিন কাজ করতে হয়। তার মধ্যে একটি হলো দেবী ছিন্নমস্তার পূজা। অমাবস্যা রাতের তৃতীয় প্রহরে এই পূজা করতে হয়। প্রয়োজন হয় অপঘাতে মৃত কুমারী যুবতী মেয়ের লাশ, একটা দবদবে সাদা মোরগ, ফাঁসির দড়ির টুকরা, আধপোড়া লাশের ছাই ইত্যাদি। আমি কবরস্থানে পৌঁছালাম রাত 2টার দিকে। দিনের বেলায় কবরটা দেখে গিয়েছিলাম। কবরটা খুঁড়ে ফেললাম। দেরি না করেই লাশটা বের করে ফেললাম। শরীর থেকে কাফন সরিয়ে ফেললাম। সত্যি বলতে লাশের মুখের দিকে তাকানোর সাহস হয়নি আমার। প্রথমে মেয়েটাকে উপর করে শুইয়ে দিলাম। মেয়েটার চারপাশে ছাই ছিটিয়ে বৃত্ত আঁকলাম। মোরগটার গলা একটানে ছিঁড়ে ফেললাম। সেই রক্ত বৃত্তের ভিতর ছিটিয়ে দিলাম। কিছুটা আমার কপালে মেখে নিলাম। মেয়েটার শরীরেও কয়েক ফোঁটা ছিটিয়ে দিলাম। পিঠে মুখে মেখে নিলাম কিছুটা। বাকিটা দিয়ে ছোট্ট কুপিটা জ্বালিয়ে নিলাম। কুপিটা উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। ফাঁসির দড়ি দিয়ে মেয়েটার হাত দুটো বেঁধে নিলাম। মেয়েটার শরীরের উপর আসন নিলাম। বসামাত্র আগুনের শিখা লাফাতে শুরু করলো। আমি দুলতে দুলতে মন্ত্র পড়ছি। গুরু বলেছেন 3টা ভয় সামলাতে পারলে সাধনার পরের স্তরে যাওয়া যাবে। প্রথম ভয় হলো ঝড়বাদল, তারপর জীবজন্তু, আর শেষের ভয়টা এক একজনের জন্য এক এক রকম। আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়েই যাচ্ছি। জোরে হাওয়া বইতে শুরু করলো। শু করে বাতাস বইছে। আশেপাশের গাছগুলোকে যেন উপড়ে ফেলতে চাইছে অদৃশ্য কোনো শক্তি। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে এলো। প্রথম ভয়টা কাটাতে পেরেছি। পরের মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। আশেপাশের পরিবেশ বোঝবাজির মতো বদলে গেল। বৃত্তের চারপাশে ঘুরতে শুরু করলো বাঘ, সিংহ, বনো শুয়োর, কুমির ইত্যাদি। তখন ভয়ের স্রোত আমার ঘাড় বেয়ে নিচে নামছিল। মন্ত্র পড়া থামানো চলবে না। বাঘ, সিংহ তেড়ে ফুরে আসছে। কুমির কামড়ে দিতে চাইছে। শুয়োর ঘুতঘুত করছে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে মন্ত্র পড়ছি। গুরু বলেছেন আমি বৃত্তের ভিতর নিরাপদ। তবুও ভয়ে কাবু হয়ে পড়লাম। অবশেষে বাঘ, সিংহ বিদায় হলো। হাফ ছেড়ে বাঁচলাম। শেষ ভয়টার ব্যাপারে কিছুটা দুর্বলতা কাজ করছিল মনে। পরের মন্ত্র আওড়ে চলেছি। হঠাৎ দেখি আমার নিচের লাশটা নড়ছে। আমি মন্ত্র পড়েই যাচ্ছি। মেয়েটার দিকে তাকিয়ে আমি মেয়েটার মাথা 360 ডিগ্রি কোণে ঘুরে গেছে। আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো মনি নেই। হঠাৎ মেয়েটা হাসতে শুরু করলো। ভয়ঙ্কর বিকট হাসি। সে হাসিতে শরীর শিউরে ওঠে। আমি আর মন্ত্র পড়তে পারলাম না। ছুটে বেরিয়ে গেলাম বৃত্ত থেকে। ওর বিদঘুটে হাসির আওয়াজ বেড়ে গেল। মেয়েটা তার হাতের দড়ি ইশারায় খুলে দিতে বলল। ওর চেহারা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠতে লাগলো। হাত বাঁধা অবস্থায় আবার আমার দিকে ছুটে আসতে লাগলো। আমি কবরস্থান থেকে কিভাবে পালিয়েছিলাম আমার মনে নেই। বারবার গুরুর কথাগুলো মনে পড়ছিল। তিনি বলেছিলেন সাধনা ছেড়ে পালিয়ে গেলে ভীষণ ক্ষতি হবে। এটা থেকে বাঁচা অসম্ভব। এই ঘটনার পর অনেক দিন অসুস্থ ছিলাম। সুস্থ হবার পর সিদ্ধান্ত নেই এসব বাদ, আর কোনো দিন করব না। খেটে খাবো, যা জুটবে তাই দিয়ে চলবো। রাত বিরেতে কোথাও যেতাম না। মাছ ধরতাম, মাছ বেচতাম। কোনো রকমে দিন চলে যাচ্ছিল। কয়েকজন বন্ধুবান্ধব জুটে গেল। অবসরে তাস খেলতাম। এক রাতে কথায় কথায় ডাকাতিয়া বিলের কথা উঠল। এখান থেকে হাঁটা পথ। সেখানে নাকি জেলেরা ভালো মাছ পাচ্ছে, তবে যেতে হবে মধ্যরাতে। প্রথমে আমি না বললেও পরে ভাবলাম সবাই তো থাকবে, চিন্তা কি। প্রায় রাত 2টোর দিকে আমরা আমাদের মাল সামানা নিয়ে রওনা দিলাম। অমাবস্যা রাত। বিলে পৌঁছে বেশ কিছু জেলের নৌকা চোখে পড়ল।
মানে মাছ ভালোই পড়ছে। আমরা জলে নেমে পড়লাম। সবাই নির্দিষ্ট দূরত্বে মাছ ধরছি, কেউ কারো সাথে কথাও বলছি না। বেশ মাছ পড়ছে, মাছ ধরছি আর খলুয়ে রাখছি। এত মাছ কোনোদিন পাইনি। বেশ কিছুক্ষণ মাছ ধরার পর হঠাৎ খেয়াল হলো বন্ধুদের কথা। দেখি আশেপাশে কেউ নেই, পুরো বিলে আমি একা। কোনো জেলে নৌকাও চোখে পড়ছে না। খলুয়ে হাত দিয়ে দেখি তা খালি। অবাক না হয়ে পারলাম না, মাছগুলো গেল কই। হঠাৎ করেই একগাদা ভয় আমাকে ঘিরে ফেললো। সেই পুরনো ভয় পেয়ে বসলো আমাকে। তাড়াতাড়ি বিল ছেড়ে উঠতে হবে, এখানে থাকা যাবে না। আমি পাড়ের দিকে এগোতে লাগলাম। যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল। ভয়ে কাঁপতে কাঁপতে দেখলাম অপঘাতে মরা সেই যুবতী মেয়েটা বিলের পাড়ে গাছের নিচে এসে দাঁড়িয়েছে। মুখটা বীভৎস, হাত দুটো পিছনে বাঁধা, শরীরে একটু সুতাও নেই। এরপর মেয়েটি হঠাৎ কথা বলে উঠল, বলল, আজ তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? আজ তো তোর নিস্তার নেই। এরপরে ভয়ে আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল, আমি আমার বিছানায় আবিষ্কার করলাম। এরপরে বেশ কিছুদিন অসুস্থ হয়ে পড়েছিলাম। ঘটনা 4। ঘটনাটা বেশ আগের। মুন্সিগঞ্জের একটা পুরনো জমিদার বাড়ি নিয়ে ঘটনাটা। হন্টেড। কেউ সাহস করে ওই বাড়িতে থাকতে গেলে জীবিত থাকতো না। বেশ কয়েকজন সাহস দেখাতে গিয়ে মারা পড়েছে। রফিক একটা রিসার্চের কাজ তার এক বন্ধুকে নিয়ে সেই গ্রামে গেছে। তার বন্ধু ইকবাল, দুজনের গলায় গলায় মিল। রফিক বেশ সাহসী হলেও হন্টেড জমিদার বাড়ি নিয়ে তার আগ্রহ নেই। কিন্তু ইকবালের খুব আগ্রহ তৈরি হলো। মানুষের মুখে বাড়ি সম্পর্কে শুনে তার চোখ জ্বলজ্বল করতে থাকে। সে ওই বাড়িতে রাত কাটাতে চায়, কিছু এক্সপেরিয়েন্স করতে চায়। পুরনো জমিদার বাড়ি তাই ঝোপে ঝাড় ভর্তি। দেয়ালে শ্যাওলার আস্তরণ পড়েছে, সিঁড়িগুলো ফুটি ফাটা হয়ে রয়েছে। বাড়ির নিচতলায় ঘরগুলো ভেঙে চুরে একাকার। ওপরতলায় থাকার উপযোগী একটা কামরা রয়েছে। কামরার আসবাবপত্র বলতে একটা আধভাঙা খাট আর একটা রকিং চেয়ার। যে কজন মরেছে তারা এই কামরাতেই মরেছে, তাও আবার এই রকিং চেয়ারটাতে বসে। তাদের চোখে মুখে নাকি ফুটে উঠেছে তীব্র ভয়ের চিহ্ন। চোখ খোলা, শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই। তারা হয়তো এমন কিছু দেখেছে যা দেখে তাদের হৃৎপিণ্ডন বন্ধ হয়ে গেছে। ইকবাল এসব শুনে হেসেই খুন। হাসতে হাসতে বলল, যত সব গুজব। রফিক অনেকটা বাধ্য হয়েই ওই পুরো বাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিল ইকবালকে। বারবার বলল, ভয় পেলেই যেন ছুটে বাড়ি থেকে বেরিয়ে আসে। ইকবাল আবার হাসল খানিকক্ষণ। রফিককে বলল সকালবেলা চলে আসতে। ইকবালকে এগিয়ে দিয়ে রফিক ফিরল কোয়ার্টারে। রাতে তার ঘুম হলো না মোটেই। মনের মধ্যে কু ডাকছিল, পাছে না কোনো দুর্ঘটনা ঘটে। সকালের আলো ফুটতেই সে রওনা দিল জমিদার বাড়ির দিকে। ইকবালের নাম ধরে দুবার ডাক দিতেই ইকবাল ঘর থেকে বেরিয়ে এলো। রফিককে দেখে হাত নাড়ালো। রফিক হাফ ছেড়ে বাঁচল। দুজনে সিঁড়িতে বসল। চোখের ইশারায় রফিক জানতে চাইল কি হয়েছিল রাতে। ইকবাল স্বভাবসুলভ হাসি হেসে বলল, কই, তেমন কিছু তো হয়নি। আমি ঘুমিয়ে পড়েছিলাম। অনেক রাতে খটখট শব্দ হতে লাগলো দরজায়। একজন বয়স্ক ব্যক্তি এলেন ঘরে। সৌম্য চেহারা, সাদা আলখাল্লা পরা, হাতে একটা কুপি। এত সুন্দর কুপি আমি কখনো দেখিনি। কুপির আলোটাও অদ্ভুত সুন্দর। না সে আলোতে কোনো উত্তাপ আছে
না চোখে লাগছে। আমি ব্যাখ্যা করতে পারছি না। তিনি এসে ভাঙা খাটিয়াটার উপর বসলেন। সত্যি বলতে তাকে ভয়ঙ্কর কিছু মনে হয়নি আমার। আমার নাম জানতে চাইলেন, আমার সাথে অনেক কথা বললেন, আমাকে রকিং চেয়ারটাতে বসালেন। কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। কেবলই ঘুম ভাঙল, তারপরেই তোমার ডাক শুনলাম। রফিক বলল তার ওই রকিং চেয়ারটা দেখার খুব শখ, সে দেখে আসতে চায়। ইকবালকে ইঙ্গিত করলো সাথে যাওয়ার জন্য। ইকবাল বলল তুমি যাও, আমি হালকা হয়ে নেই। সারা রাত রকিং চেয়ারে বসে থেকে আমার কোমর ব্যথা করছে, খিদেও লেগেছে। রফিক একাকী ওই ঘরের দিকে এগিয়ে গেল, গিয়ে চরম ধাক্কা খেলো। দেখলো রকিং চেয়ারে ইকবাল বসা, চোখ খোলা, ভয়ঙ্কর কিছু দেখেছে বোঝা যায়। তীব্র ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেছে, যেন শরীরে কোনো রক্ত নেই। রফিক ভয়ে কাঁপতে লাগলো। এতক্ষণ তাহলে কার সাথে কথা বলল সে ধপ করে পড়ে গেল মেঝেতে। পরে তাকে পুরো বাড়ির সিঁড়িতে পাওয়া যায়। মুখ দিয়ে তখন ফেনা ভাঙছে, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। ইকবালের লাশটা রকিং চেয়ারে থেকে নামিয়ে দাফন করা হলো সেদিনই। রফিক মারা গেল দিন দুয়েক পরে। রফিক মারা যাবার আগে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা বলে গিয়েছিল। এই ঘটনা শুনে কেউ ভয়ে সে পথ আর মারাবে না, এটাই তো স্বাভাবিক। বলা যায় কোনো একটা অ্যান্টিটি মানুষকে সে বাড়ি থেকে দূরে রাখতে চাইছে। কেন চাইছে সেটা কেউ জানে না।